বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে আরও একটা নতুন ক্লাসে স্বাগতম। তো বোর্ডে লেখা দেখে বুঝতেই পারছো আজকের ক্লাসটা কি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা বিশেষ করে সংকরায়নটা ভালো বুঝো না তাদের জন্য। এই সংকরায়ন টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা একাডেমিক পরীক্ষা বলো আর অ্যাডমিশন টেস্ট বলো, এই দুটোটাতেই খুবই বেশি এখান থেকে কোশ্চেন করা হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এই টপিকটা আমাদেরকে একদম আদ্যপ্রান্ত খুব ভালোভাবে জানতে হবে। এই টপিকটা সম্পর্কে আমাদের স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। এই ধারণাটা স্বচ্ছ করার জন্য, ধারণাটা ক্লিয়ার করার জন্য আজকে আমি তোমাদের সামনে এই ক্লাসটা নিয়ে হাজির হলাম। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো, এই সংকরায়ন যদি আমরা পড়তে চাই, সংকরায়ন যদি জানতে চাই, তার আগে আমাদেরকে জানতে হবে সমযোজী বন্ধন। তো ভাইয়া, সমযোজী বন্ধনটা কি এটা আমরা সবাইকে জানি তো নাকি? আমরা তো বাচ্চাকালে এগুলো পড়ছিলাম। সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন কাকে বলে ভাইয়া? যে দুইটা অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। কি বললাম আমি? দুইটা অধাতব পরমাণু, তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার হবে, শেয়ার হওয়ার ফলে যে বন্ধনটা গঠিত হবে ওইটাকে বলা হবে সমযোজী বন্ধন। আমি যদি এক্সাম্পল হিসাবে এই যেটা নিই, যে আমি উদাহরণ হিসেবে নিলাম হচ্ছে হাইড্রোজেন। বলো তো, সংজ্ঞাতে বলছিলাম দুইটা অধাতব পরমাণু। বলো তো ভাই, এখানে হাইড্রোজেনের যে দুইটা পরমাণু আছে, এই দুইটা পরমাণু ধাতব না অধাতব? অবশ্যই অধাতব পরমাণু। এই দুটো অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। প্রশ্ন আসবে, ইলেকট্রন শেয়ার জিনিসটা কি? তো ভাইয়া, ইলেকট্রন শেয়ার জিনিসটা যদি ব্যাখ্যা করি আমি, ধরো দুইটা বাচ্চা, দুইটা ছেলে একটা আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে গেছে। এখন দুইজনের কাছেই 10 টাকা করে আছে। যে ওরা যে আইসক্রিমটা কিনতে গেছে সে আইসক্রিমটার দাম হচ্ছে 20 টাকা করে। এখন ওই যে ছেলেটা, যে দুইটা ছেলে আইসক্রিম কিনতে গেল, ওই দুইটা ছেলে যদি 10 টাকা করে দিয়ে, যদি 10 টাকা দিয়ে দোকানদারকে বলে যে আমাকে আঙ্কেল 10 টাকার অর্ধেক আইসক্রিম দেন, তো দোকানদারকে আইসক্রিম অর্ধেক দেবে? কখনোই দেবে না। কিন্তু ওরা যদি একটা কাজ করে, ওই যে দুইটা ছেলে 10 টাকা করে নিয়ে গেছিল, ওরা দুইজন মিলে যদি এখন চিন্তা ভাবনা করে যে তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, অর্থাৎ তুমিও যা আমিও তা, চলো দুজন এক হয়ে যায়। যদি 10 টাকা একসাথে মিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ 10 টাকা মিলিয়ে যদি 20 টাকা করা হয়, 20 টাকা করে যদি আইসক্রিমওয়ালাকে অর্থাৎ দোকানদারকে 20 টাকা দেওয়া হয়, তখন কিন্তু এই দোকানদার ভাই আইসক্রিম দেবে। কয়টা দেবে? একটা দেবে। এই যে একটা আইসক্রিম ওরা পাইলো, কিন্তু আগে যদি আলাদা আলাদাভাবে 10 টাকা করে দিয়ে অর্ধেক করে আইসক্রিম চাইতো, দিত না? কখনোই দিত না। মানে 10 টাকাতে আইসক্রিম কখনোই বিক্রি করতো না। যখন 20 টাকা হয়েছে তখন কিন্তু দোকানদার ওই আইসক্রিমটা ওদের দিয়েছে। ঠিক আছে, এখন যে আইসক্রিমটা ওরা দুজন পেলো, এই আইসক্রিমটার প্রতি ওদের কারণে একার অধিকার, সব পুরোটার একার অধিকার আছে। অর্থাৎ কেউ কি বলতে পারবে এই আইসক্রিমটার মালিক আমি? কখনোই বলতে পারবে না। অর্থাৎ এই আইসক্রিমটার মালিক কিন্তু দুইজনে, সমান অধিকার দুইজনের। কেন? কারণ দুজন তো সমানভাবে টাকাটা এখানে শেয়ার করছে। এও 10 টাকা শেয়ার করছে, ও 10 টাকা শেয়ার করছে। ভাই, এই জিনিসটাকে বলে শেয়ার। বুঝতে পারছি? এই যে সমাজের বন্ধন, এই বন্ধন গঠনের তো উদ্দেশ্য আছে নাকি? হ্যাঁ, অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? স্থিতিশীলতা অর্জন করা, অর্থাৎ অষ্টকের নিয়ম মেনে চলা অথবা দুয়ের নিয়ম মেনে চলা। কোনো একটা পরমাণু, কোনো একটা অণু দুয়ের নিয়ম মানার জন্য ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে, অথবা কোনো একটা অণু অষ্টকের নিয়ম মানার জন্য ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। বুঝতে পারছি? তার মানে বন্ধন গঠনের মেন উদ্দেশ্য হচ্ছে স্ট্যাবিলিটি অর্জন করা, স্থিতিশীলতা অর্জন করা। বুঝতে পারছি? এই স্থিতিশীলতা অর্জনের জন্য ওরা ইলেকট্রন শেয়ার করে। কিন্তু ইলেকট্রন শেয়ার করবে কারা? দুইটা অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার করবে। বুঝতে পারছি? এখন দেখো, এই যে হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, আমি যদি তোমাকে হাইড্রোজেনের ইলেকট্রন দেখাই, দেখো তো, এটা তো হাইড্রোজেনের ফার্স্ট শেল, এটা নিউক্লিয়াস। এটা তো কোনো শেল না, এটা নিউক্লিয়াস। এইটা হচ্ছে হাইড্রোজেনের ফার্স্ট শেল। এই ভেতরটা কিন্তু নিউক্লিয়াস ভাই। হাইড্রোজেনের প্রথম শেলে ইলেকট্রন কয়টা বসবে? একটা। কারণ হাইড্রোজেনের ইলেকট্রন আসেই কয়টা? একটা। এর সাথে যদি আমি আরও একটা হাইড্রোজেন এই সামনে প্লাস দিয়ে মুখোমুখি বসাই, আমি বলো তো এইরও প্রথম শেলে কয়টা ইলেকট্রন থাকবে? একটা। বলো, এই হাইড্রোজেনের কি অষ্টক বা দ্বিত্ব কোনোটাই পূরণ হয়েছে? এর তো অষ্টক পূরণ হওয়ার প্রশ্নই ওঠে না। দেখো, এর দ্বিত্ব পূরণ হতে গেলে আরও একটা ইলেকট্রন দরকার, এরও দ্বিত্ব পূরণ হতে গেলে আরও একটা ইলেকট্রন দরকার। তার মানে এরও একটা ইলেকট্রনের কম আছে, ঘাটতি আছে, এরও একটা ইলেকট্রনের ঘাটতি আছে। এখন এরা দুজন যদি চিন্তা করে যে আমরা দুজন তো অসহায়, আমাদের দুজন তো একটা করে ইলেকট্রন দরকার, তো আমরা দুজন ঝগড়া ফেসাদ না করে যদি দুজন মিলে যায়, তাইলে তো আমাদের দ্বিত্ব পূরণ হয়ে যায়।
তাইলে তো আমরা স্থিতিশীল হইতে পারি, তাহলে তো আমাদের অস্তিত্ব ঠিকঠাক টিকে থাকে। তাহলে ভাই ওরা কী করবে তখন, এই যে দুইজন কাছাকাছি চলে আসবে, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, তাহলে দেখো তো এরা দুজন কাছাকাছি চলে আসলো, তখন একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রন বসছে না। এবার খেয়াল করো তো, এই পাশের হাইড্রোজেনটার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, দুইটা। এই পরের হাইড্রোজেনটার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, দুইটা। কারণ এই হাইড্রোজেনটাও দুইয়ের নিয়ম মানে, এই পরের হাইড্রোজেনটাও দুইয়ের নিয়ম মানে, অর্থাৎ দ্বিত্ব পূরণ করে ফেলছে দুইটাই। যেহেতু দ্বিত্ব পূরণ করে ফেলছে, তার মানে এরা কার কাঠামো অর্জন করছে ভাই, হিলিয়ামের কাঠামো। কার কাঠামো অর্জন করছে, হিলিয়ামের কাঠামো। তাহলে হিলিয়াম কি জানি একটা নিষ্ক্রিয় গ্যাস, তো নিষ্ক্রিয় গ্যাস কি স্থিতিশীল না, ও কারোর সাথে বিক্রিয়া করার প্রয়োজন পড়ে না। বুঝতে পারছি? এই স্থিতিশীলতা অর্জন করার জন্য, এই স্ট্যাবিলিটি অর্জন করার জন্য সবাই ইলেকট্রন শেয়ার করে, সবাই বলছি অন্তত পরমাণুগুলো ইলেকট্রন শেয়ার করে তোমার সমযোজী বন্ধন গঠন করে। বুঝতে পারছি সবাই? আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তাহলে সমযোজী বন্ধন জিনিসটাকেই বুঝতে পারছে যে দুইটা অন্তত পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। যেমন আমি উদাহরণ হিসেবে আরও বলতে পারি, দেখো এইচ আর সিল, এটাও অন্তত পরমাণু, এটাও অন্তত পরমাণু, দুজনের মধ্যে এই যে একটা বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধন তৈরি হতে গেলে কয়টা ইলেকট্রন প্রয়োজন জানো, দুইটা। একটা বন্ধন তৈরি হতে গেলে ইলেকট্রন দরকার হচ্ছে দুইটা। তো ভাই এই বন্ধনটা তৈরি করার জন্য যে দুটো ইলেকট্রন প্রয়োজন, সেই দুটো ইলেকট্রনের একটার মালিক কিন্তু ভাই এই হাইড্রোজেন, আর একটার মালিক কিন্তু ভাই এই ক্লোরিন। তার মানে এই যে ইলেকট্রন শেয়ার করছে কিন্তু এ একটা আর এ একটা, বুঝতে পারছি? দুজন মিলে একটা একটা করে ইলেকট্রনকে শেয়ার করছে, শেয়ার করার ফলে কিন্তু এখানে দুইটা ইলেকট্রন হয়েছে। এই দুটো ইলেকট্রন মিলে কিন্তু এই মাঝখানের এই বন্ধনটা তৈরি হয়েছে, যে বন্ধনটার নাম কি বলছি আমরা, সমযোজী বন্ধন। আবার আমি যদি পানির কথা চিন্তা করি, পানি দেখো, পানির তো আকৃতি আমরা জানি সবাই কৌণিক আকৃতির বা ভি আকৃতির। এখন বলো তো, এই যে দুইটা বন্ধন তৈরি হয়েছে, দুইটা বন্ধন তৈরি হতে গেলে দুই জোড়া ইলেকট্রন লাগছে না? এই বন্ধনটা তৈরি হতে গেলে এক জোড়া ইলেকট্রন লাগছে, এই এক জোড়া ইলেকট্রনের একটা হচ্ছে হাইড্রোজেনের আর একটা হচ্ছে অক্সিজেনের। সিমিলারভাবে এই বন্ধন তৈরি হতে গেলে এক জোড়া ইলেকট্রন লাগছে, এই এক জোড়া ইলেকট্রনের একটা হচ্ছে হাইড্রোজেনের আর একটা হচ্ছে অক্সিজেনের। বুঝতে পারছি? এই যে দেখো এরা ইলেকট্রন শেয়ার করলো, হাইড্রোজেন এবং অক্সিজেন ইলেকট্রন শেয়ার করলো, করে এই যে বন্ধনটা তৈরি করলো এবং এই বন্ধনটা তৈরি করলো। তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু এই দুইটা বন্ধন গঠিত হয়েছে, সেহেতু এই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন এবং পানিকে বলা হয় সমযোজী যৌগ অণু। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছো সমযোজী বন্ধন জিনিসটা কি। আশা করি সমযোজী বন্ধন ভুল করবা না। এবার আসো সমযোজী বন্ধনের ক্লাসিফিকেশন। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য কি ভাই? এই যে হট টপিক সংকরায়ন পড়া। এই সংকরায়ন পড়ার জন্য আমরা আগে কিছু বেসিক আমাদের ক্লিয়ার করে নিচ্ছি। এই সমযোজী বন্ধনটা ভাই দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন। সিগমার প্রতীক কিরকম না, এই যে সিগমা বন্ধন। আর একটা হচ্ছে পাই বন্ধন, পাই। সমযোজী বন্ধন কয় প্রকার বললাম? দুই প্রকার, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। এবার আসো এই সিগমা এবং পাই, এই দুটো নিয়ে আমার বিস্তারিত একটু আমাদের আলোচনা দরকার। সিগমা ভার্সেস পাই, এই সিগমা ভার্সেস পাই এটা আমরা পড়ার চেষ্টা করি। সিগমা এবং পাইয়ের মধ্যে আসলে ডিফারেন্স কোথায়, এরা কিভাবে কাজ করে, সিগমা বন্ধন জিনিসটা কি, পাই বন্ধন জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো সিগমা বন্ধন বলতে আমরা বুঝি যে দুইটা অরবিটালের সামনাসামনি ওভারল্যাপিং করতে হবে। সামনাসামনি যদি দুইটা অরবিটাল ওভারল্যাপিং করে তখন সিগমা বন্ধন তৈরি হয়। এই যে সামনাসামনি ওভারল্যাপিং, এই কথাটা দেখো এখান থেকে মনে রাখা যায়। দেখো সিগমা বানানের স আছে, সামনাসামনি বানানেও দেখো স আছে। তার মানে সিগমা মানেই সামনাসামনি ওভারল্যাপিং। ওভারল্যাপিংয়ের বাংলা হচ্ছে অধিক্রমণ। তার মানে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয়। এখন দুইটা অরবিটালের সামনাসামনি অধিক্রমণ হলে সিগমা হয় বলছিলাম। এখন ভাই কোন অরবিটালের আকৃতি কেমন এটাও কিন্তু আমার জানতে হবে, না হলে ওভারল্যাপিংটা তুমি করতে পারবে না। এখন তোমাকে বলে দিচ্ছি কোন অরবিটালের আকৃতি কেমন। এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার, পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির, ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, আর এফ হচ্ছে বর্তুলাকার বা জটিলাকার। তাহলে আমি কি বলছি জানি, আরেকবার বলতেছি, এস হচ্ছে গোলাকার, এস গোলাকার, পি ডাম্বেল, ডি হচ্ছে ডাবল ডাম্বেল, আর এফ হচ্ছে আমার বর্তুলাকার। মনে থাকবে সবার? তো আমাদের এই হাইব্রিডাইজেশনের সময় শুধুমাত্র এই এস পি এই দুইটা অরবিটালই বেশিরভাগ কাজে লাগে। কিছু কিছু সময় ডি অরবিটালও কাজে লাগে, তবে ডি অরবিটালের কাজে লাগার পরিমাণটা খুবই কম। কাজে লাগে বেশিরভাগ হচ্ছে এস আর পি। বুঝতে পারছি? তো আমরা অলরেডি বুঝে গেছি এস অরবিটালের আকৃতি কী জানি বললাম ভাই, এই যে গোলাকার। এস অরবিটাল আকৃতি কী বললাম, গোলাকার। আর পি অরবিটাল আকৃতি কী জানি বললাম, এই যে ডাম্বেল। দেখো তো ডাম্বেল দেখতে এমন না,
এই যে ডাম্বেল আকৃতির, এটা হচ্ছে এস, এই অরবিটালটা এস আর এই অরবিটালটা হচ্ছে পি। আমি বলেছিলাম এই দুইটা অরবিটালের সামনাসামনি যদি ওভারল্যাপিং হয় তখন সিগমা বন্ধন হয়। তাহলে এখন দেখি তো সামনাসামনি ওভারল্যাপিংটা কীভাবে হয়। আমি একটু এই পাশে একটু মুছতে দেখাই। এই যে খেয়াল করো, একটা এস আর এই যে আর একটা এস, খেয়াল করো তো ভাই, এই যে দেখো মুখোমুখি, খেয়াল করে দেখো মুখোমুখি। এই যে আমি খাস কাটা যে অংশটা এই যে গাঢ় করে দিলাম, এই গাঢ় করা অংশটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং করা অংশ। এই ওভারল্যাপিংকৃত অংশটা হচ্ছে যে এতটুকু, এই যে এস অরবিটাল এবং এস অরবিটাল কীভাবে ওভারল্যাপিং হইলো, মুখোমুখি ওভারল্যাপিং হইলো। ঠিক আছে, এই মুখোমুখি ওভারল্যাপিংয়ের মাধ্যমে আমার কী বন্ধন তৈরি হবে, সিগমা বন্ধন তৈরি হবে। এইবার আসো, যদি একটা এসের সাথে একটা পি ওভারল্যাপিং করে তখনও কিন্তু এই মুখোমুখি ওভারল্যাপিং করবে ভাই। কীভাবে, মুখোমুখি, এই যে এখানে ওভারল্যাপিং হচ্ছে, এই যে এখানে, বুঝতে পারছি, এটা হচ্ছে এস আর এটা হচ্ছে পি। আবার একটা পি এর সাথে আর একটা পিও আমার মুখোমুখি ওভারল্যাপিং করতে পারে, এই যে দেখো মুখোমুখি ওভারল্যাপিং, তাহলে পি আর এটা হচ্ছে পি। তাহলে খেয়াল করছো, আমার দুইটা এস মুখোমুখি ওভারল্যাপিং করতে পারে, একটা এস একটা পি মুখোমুখি ওভারল্যাপিং করতে পারে, একটা পি আর একটা পি এর সাথে মুখোমুখি ওভারল্যাপিং করতে পারে। বলো বুঝলাম কিনা? কিন্তু ভাই পাশাপাশি ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র এই পি এর সাথে পি পাশাপাশি ওভারল্যাপিং করতে পারে। এই যে পি এর সাথে পি, দেখো এই যে এই দেখো, খেয়াল করে দেখো, এই যে পাশাপাশি, এই যে এই পাশে ওভারল্যাপিং, এই পাশে ওভারল্যাপিং, মানে আমি দাঁড়া রয়েছি, ধরো আমি দাঁড়া রয়েছি, আমার পাশে আরেকজন লোক দাঁড়া রয়েছে। খেয়াল করে দেখো তো, আমার সাথে যদি আমার সমপরিমাণ হাইটের আমার মতোই দেখতে কোন একজন দাঁড়ায় আমার পাশে, তাহলে খেয়াল করো, আমার ধরো এই ডান পাশে দাঁড়াইলো, তাহলে ডান পাশে কাঁধের সাথে ওর কাঁধ মিলে যাবে না? আমার পায়ের সাথে ওর পা মিলে যাবে না? বলো মিলবে কিনা? অবশ্যই মিলবে। তাহলে খেয়াল করে দেখো, পাশাপাশি দাঁড়ানো মানে পাশাপাশি ওভারল্যাপিং হওয়া, মানে এই যে উপরে আর নিচে ওভারল্যাপিং হওয়া। আর সামনাসামনি ওভারল্যাপিং মানে হওয়া মানে এই যে মুখোমুখি ওভারল্যাপিং, দেখো এই যে মুখোমুখি ওভারল্যাপিং হওয়া মানেই হচ্ছে সামনাসামনি ওভারল্যাপিং হওয়া, বুঝতে পারছি? তাহলে মুখোমুখি ওভারল্যাপিং হলে কি হয়, সামনাসামনি ওভারল্যাপিং হওয়া হয়, ঠিক আছে? আর পাশাপাশি যখন হয় তখন এই যে উপরে হবে নিচেও হবে, বুঝতে পারছি? তাহলে উপরে নিচে ওভারল্যাপিংটাই হচ্ছে আমার পাশাপাশি ওভারল্যাপিং। আমরা এটা বুঝলাম কিনা বলো? অবশ্যই এটা বোঝার কথা। তার মানে আমার এটা পি অরবিটাল, এটাও কি ছিল ভাইয়া, পি অরবিটাল ছিল। দুইটা পি অরবিটাল পাশাপাশি ওভারল্যাপিং করে। এখন আসো, আমরা বুঝে গেছি যে কোনভাবে সিগমা বন্ধন তৈরি হয়, কোনভাবে হচ্ছে পাই বন্ধন তৈরি হয়, এটা আমরা বুঝে গেছি, তাই না? হ্যাঁ, আমরা নিশ্চয়ই এটা বুঝে গেছি। তো চলো তাহলে আমরা এই সিগমা বন্ধন এবং পাই বন্ধন সম্পর্কে আরও ডিটেলস একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, সিগমা এবং হচ্ছে পাই এই দুটা বন্ধনের তৈরি হওয়ার জন্য আমরা বললাম পাশাপাশি এবং সামনাসামনি ওভারল্যাপিং হওয়া লাগে। আমি বলেছি পি আর পি পাশাপাশি ওভারল্যাপিং হয়, এস আর এস সামনাসামনি হয়, এস আর পি সামনাসামনি হয়, পি আর পি সামনাসামনি হয়। আমার কথা হচ্ছে এস এর সাথে পি কি পাশাপাশি ওভারল্যাপিং হতে পারে না? তুমি দেখো তো, আমি পাশাপাশি ওভারল্যাপিং করাইছি, দেখো তো হয়েছে কিনা? হয় নাই কিন্তু ভাই, দেখো শুধুমাত্র উপরে ওভারল্যাপিং হয়েছে, নিচে কি হয়েছে? হয় নাই কিন্তু। অর্থাৎ এস এর সাথে পি কখনো পাশাপাশি ওভারল্যাপিং করতে পারে না, বুঝতে পারছি? এখন তুমি বলতে পারো কেন, তাহলে এস এর সাথে এস করতে পারে না? না, এই যে এস এর সাথে এস যখন ওভারল্যাপিং করা হয়, এই যে এস, এই যে এটা এস ছিল, এটা পি ছিল, এখানে এস, এটা এস। এখন দেখো তো, এই এস এর সাথে এস যে ওভারল্যাপিংটা হয়েছে, এই ওভারল্যাপিংটাকে পাশাপাশি ওভারল্যাপিং বলে না, এই ওভারল্যাপিংটাকে বলে মুখোমুখি ওভারল্যাপিং। অর্থাৎ কখনোই এস এর সাথে এস পাশাপাশি ওভারল্যাপিং করতে পারে না। এস এর সাথে শুধুমাত্র এস কীভাবে ওভারল্যাপিং করতে পারে? মুখোমুখি বা সামনাসামনি ওভারল্যাপিং করতে পারে। আবার এস এর সাথে পিও পাশাপাশি ওভারল্যাপিং করতে পারে না, বুঝতে পারছি? তার মানে এস এর সাথে পি পাশাপাশি পারে না, এস এর সাথে এস পাশাপাশি পারে না, শুধুমাত্র পি এর সাথে পি পাশাপাশি পারে, বুঝতে পারছি? আর সামনাসামনির ক্ষেত্রে কিন্তু ভাই এস এস হইতে পারে, এসপি হইতে পারে, পিপি হইতে পারে, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছো। এখন একটা কথা আমাকে বলো তো সবাই, এই যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন, দুইটা বন্ধন পাইলাম পাশাপাশি সামনাসামনি ওভারল্যাপিংয়ের মাধ্যমে এবং পাশাপাশি ওভারল্যাপিংয়ের মাধ্যমে পাইলাম, বলো তো এই সিগমা বন্ধনটা এবং পাই বন্ধনটা, এই দুটো বন্ধনের মধ্যে কোনটা শক্তিশালী হবে, কোনটা দুর্বল হবে? ভাবো তো। একটাই যে এইভাবে আছে, খেয়াল করবে, একটা হাতের সাথে আর একটা হাত এই যে এইভাবে, ঠিক আছে? এটা হচ্ছে সামনাসামনি, আর পাশাপাশি হচ্ছে যেভাবে থাকা, বুঝতে পারছো? মনে করো এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল লাগানো, এই যেভাবে, বুঝতে পারছো? এই আঙ্গুলের সাথে আঙ্গুল, খেয়াল করো, তাহলে এইটা কিন্তু পাশাপাশি, আর এইটা হচ্ছে আমার সামনাসামনি। বলো কোনটা শক্তিশালী হলো? সামনাসামনিটা শক্তিশালী না? আর পাশাপাশিটা এই যে আঙ্গুলের সাথে আঙ্গুল, দেখো তো এটা কি শক্তিশালী হয়? না, এটা দুর্বল হয়। তার মানে পাশাপাশি ওভারল্যাপিংটা দুর্বল হবে, সামনাসামনি ওভারল্যাপিংটা শক্তিশালী হবে। তাহলে আমি বলতে পারি না ভাই এই সিগমা বন্ধনটা হচ্ছে শক্তিশালী বন্ধন, এই সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন।
আর এই পাই বন্ধনটা হচ্ছে আমার দুর্বল বন্ধন। এই যে পাই বন্ধনটা হচ্ছে দুর্বল। দেখো এটা কিন্তু সিগমা শব্দটা থেকেও বোঝা যায়। সিগমা বানানে দেখো স আছে, এই যে শক্তিশালী বানানেও দেখো কি আছে, স আছে। সিগমা শক্তিশালী স আছে। আর পাই তাহলে কি হবে, দুর্বল হবে। পাই অবশ্যই দুর্বল হবে। আচ্ছা, তাহলে আর একটা জিনিস এখানে পাইলাম কি বলতো, এটা হচ্ছে সামনাসামনি ওভারল্যাপিং। এই যে সামনাসামনি ওভারল্যাপিং বা অধিক্রমণ, আর ওইটা হচ্ছে আমার পাশাপাশি অধিক্রমণ। এই যে পাশাপাশি আমি এখানে লিখে রাখলাম, পাশাপাশি অধিক্রমণ। তাহলে আমরা অনেকগুলো তথ্য পেয়ে গেছি আমরা এখানে, যে সামনাসামনি ওভারল্যাপিংয়ের মাধ্যমে সিগমা গঠিত হয়, পাশাপাশি ওভারল্যাপিংয়ের মাধ্যমে পাই গঠিত হয়, আর সিগমা বন্ধন হয় এস এর সাথে এস এর, পি এর সাথে পি এর, আবার এস এর সাথে পি এরও হয়। একই রকমভাবে পাই বন্ধন হয় শুধুমাত্র পি এর সাথে পি এর, এস এর সাথে এস এর হয় না, আবার এস এর সাথে পি এরও হয় না। বুঝতে পারছি? সিমিলারভাবে আরও একটা জিনিস পাইলাম, সিগমা বন্ধনটা শক্তিশালী বন্ধন আর পাই বন্ধনটা হচ্ছে আমার দুর্বল বন্ধন আমরা পাইলাম। এখন আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে ভাই, এই সিগমা বন্ধন এবং পাই বন্ধন দুটোর মধ্যে কোনটা আগে ঘটে? তুমি একটু ভাবো তো, সামনাসামনি ওভারল্যাপিং আর হচ্ছে পাশাপাশি ওভারল্যাপিং হচ্ছে, ভাই সামনাসামনি ওভারল্যাপিংটা আগে ঘটে এবং পাশাপাশি ওভারল্যাপিংটা পরে ঘটে। বুঝতে পারছি? যেহেতু সামনাসামনি ওভারল্যাপিংটা আগে ঘটে, তাহলে সিগমা বন্ধনটা আগে হয়। তাহলে আমি বলতে পারি সিগমা বন্ধন কখন তৈরি হয়? আগে। সিগমা বন্ধন কখন তৈরি হয়? আগে। আর পাই বন্ধন কখন তৈরি হয়? পরে। বুঝতে পারছি? তাহলে সিগমা বন্ধন আগে তৈরি হয়, পাই বন্ধন পরে তৈরি হয়, মনে থাকবে। তাহলে কোনো একটা যোগের মধ্যে শুরুতে যে বন্ধনটা তৈরি হয়, কোনো একটা সমযোজী যোগের মধ্যে শুরুতে যে বন্ধনটা তৈরি হয়, ওই বন্ধনটার নাম কি ভাই? সিগমা। আর ওই বন্ধনটার ভেতরে যদি সিগমা তৈরি হওয়ার পরে আরও এক্সট্রা একটা বন্ধন চলে আসে, অর্থাৎ ডাবল বন্ড তৈরি হয়। কারণ শুরুতে তো একটা বন্ডই তৈরি হবে নাকি, এরপরে তো ডাবল বন্ড হবে। তো ডাবল বন্ড যদি তৈরি হয় তাহলে বুঝবা ওই ডাবল বন্ডের যে 2 নম্বর বন্ডটা ওইটা হচ্ছে পাই, আর শুরুতে যে বন্ডটা ছিল সেটা কিন্তু ভাই সিগমা। অর্থাৎ এই যোগটার অরিজিনে, উৎপত্তির সময়, এই যোগটা তৈরির সময় যে বন্ডটা তৈরি হয়েছিল ওই বন্ডটা ভাইয়া হচ্ছে সিগমা। বুঝতে পারছি? এবং পরবর্তীতে কোনো একটা বন্ধন তৈরি হলে বা দুইটা বন্ধন তৈরি হলে সেগুলো হচ্ছে পাই। বুঝতে পারছি? তাহলে সিগমা বন্ধন কী হয় ভাই? আগে হয়। আর পাই বন্ধন কী হয়? পরে হয়। আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে, সিগমা বন্ধন সবসময় হচ্ছে সংকরিত অরবিটালের হয়। কার জানি হয় বললাম? সিগমা বন্ধন সবসময় সংকরিত অরবিটালের, এই সংকরিত অরবিটালের সিগমা বন্ধন হয়। ঠিক আছে? সংকরিত অরবিটালে সবসময় সিগমা বন্ধন হয়। আর পাই বন্ধন হয় হচ্ছে অসংকরিত অরবিটালে। কার বললাম? এই যে অসংকরিত, এই অসংকরিত অরবিটালের হচ্ছে সিগমা বন্ধন, পাই বন্ধন হয়। আর সংকরিত অরবিটালে কি হয়? সিগমা হয়। বুঝতে পারছি? আরও একটা গুরুত্বপূর্ণ কথা, এই সিগমা বন্ধন সবসময় একটা হবে, একটা। সিগমা বন্ধন সবসময় কয়টা তৈরি হবে? একটা তৈরি হবে। এবং পাই বন্ধনটা একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে। তাহলে পাই বন্ধন একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে। তাহলে আমি কি বলছিলাম ভাইয়া? সিগমা হয় আগে, পাই হয় পরে। সিগমা হয় সংকরিত অরবিটালের, পাই হয় অসংকরিত অরবিটালের। সিগমা বন্ধন হয় শুধুই একটা, পাই বন্ধন একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে। বলো বুঝছি কেন? খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু ভাই, এটা পড়ছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা ভুল করো না, এটা আবার বলছি, এটা ভুল করো না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, এটা কিন্তু গুরুত্ব দিতেই হবে। তুমি এই টপিক বাদ দিয়ে অ্যাডমিশনের চান্স পাবে এটা কল্পনা করা যায় না, কখনোই হবে না। সো তোমাকে এই টপিকটা খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে? আমরা এরপরে এই সিগমা পায়ের আরও ডিটেলস একটু জানার চেষ্টা করি। আমি একটা যোগ নিচ্ছি, দেখো তো ভাই, তোমাকে বললাম এই যে মিথেন যোগটা, আমি আরও একটা যোগ নিলাম ইথেন, আমি আরও একটা যোগ নিলাম ইথিন, আমি আরও একটা যোগ নিলাম ইথাইন। এই যে আমি এখানে 3-4টা যোগ নিছি, এই 4টা যোগের মধ্যে তোমাকে সিগমা আর পাই খুঁজে বের করতে বলা হলো। দেখি তো তুমি সিগমা আর পাই খুঁজে বের করতে পারো কিনা। প্রথম যোগটার কথা চিন্তা করো। মিথেনের স্ট্রাকচার আমরা জানি সমতলীয়, তাই না? চতুস্তলকীয়। আমরা জানি সবাই মিথেনের আকৃতি কি? চতুস্তলকীয়। এখন খেয়াল করে দেখো তো, এই যে চারদিকে 4টা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলো কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড তৈরি করে আছে না? এবং এই যে সিঙ্গেল বন্ডটা, আমি জানি কার্বন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু। সো অধাতুর মধ্যে কি বন্ধন তৈরি হয়? সমদ্বিতীয় বন্ধন। আর সমদ্বিতীয় বন্ধন কয় ধরনের হয় ভাইয়া? 2 ধরনের, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। তার মানে এই যে বন্ধনগুলো হয় সিগমা হবে, নাই তো পাই হবে। এখন কথা হচ্ছে ভাই,
আমি বলেছিলাম শুরুতে কোন বন্ধনটা তৈরি হয় সিগমা। তাহলে এখানে শুরুতে এই যে এই কার্বনের সাথে হাইড্রোজেন এই বন্ধনটা শুরুর বন্ধন না, এই কার্বনের সাথে হাইড্রোজেন শুরুর বন্ধন না এটা। একই রকমভাবে এই যে কার্বনের সাথে হাইড্রোজেন এই বন্ধনটাও শুরুর বন্ধন, কার্বনের সাথে এই হাইড্রোজেনের বন্ধনটাও হচ্ছে শুরুর বন্ধন। তার মানে এই যে চারটা হাইড্রোজেন কার্বনের সাথে চারটা বন্ধন তৈরি করছে এটা ভাই শুরুর বন্ধন। যেহেতু শুরুর বন্ধন তাহলে এই বন্ধনটাকে কী বলা হবে ভাইয়া? সিগমা বন্ধন বলা হবে। তার মানে এখানে সিগমা কয়টা আছে ভাই? সিগমা বন্ধন আছে হচ্ছে 4টা। তাহলে সিগমা বন্ড আছে কয়টা ভাইয়া? সিগমা বন্ড আছে হচ্ছে 4টা। বুঝতে পারছি? এখানে সিগমা বন্ড কয়টা? 4টা। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি তাহলে পাই বন্ড কয়টা আছে, আনসার পাই বন্ড এখানে নাই। কি আছে নাকি পাই বন্ড? একটাও আছে নাকি? নাই। অতিরিক্ত কোনো বন্ড আছে? নাই। এখন আসলে ইথেনের ক্ষেত্রে যাই, দেখো তো ভাই ইথেনে কয়টা কার্বন আছে? 2টা। তো 2টা কার্বনকে পাশাপাশি এমন করে লিখলাম, তারপরে আমরা বাদবাকিগুলো কার্বনের বাদবাকি যোজনে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। এগুলো আমরা জানি, এগুলো আমাদের জানা জিনিস। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই এই যে কার্বনের সাথে কার্বন শুরুতে যে বন্ধনটা তৈরি করেছে সেটা এটা না, তাহলে শুরুতে যদি এই বন্ধনটা তৈরি করে তাহলে এটা কি সিগমা? কি বোঝাতে পারছি? তাহলে শুরুতে যদি এই বন্ধনটা তৈরি করে থাকে তাহলে এটা অবশ্যই সিগমা। বলো তো এই কার্বনের সাথে হাইড্রোজেন যে শুরুতে যে বন্ধনটা তৈরি করেছিল সেটা এই সিগমা। তাহলে আমি বলতে পারি না এই যৌগটার মধ্যে প্রত্যেকটা বন্ধনই হচ্ছে শুরুর বন্ধন। তাহলে শুরুর যদি বন্ধন হয় তাহলে এই বন্ধনগুলো কি ভাইয়া? সিগমা। তাহলে আমি বলতেই পারি এখানে কয়টা বন্ধন আছে? 1 2 3 4 5 6 7, এই 7টাই হচ্ছে সিগমা বন্ড। তাহলে এই সিগমা বন্ড কয়টা ভাইয়া? 7টা। সিগমা বন্ড কয়টা পেলাম? 7টা। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি পাই বন্ড, তাহলে ভাইয়া পাই বন্ডের আনসার কী হবে? 0। এখন তো বলতে পারো ভাই আপনি এত কষ্ট করতে যাচ্ছেন কেন? সিগমা বন্ড পাই বন্ড তো এত কষ্ট না করে বের করা যায়। হ্যাঁ যায়, যত সিঙ্গেল বন্ড সবই সিগমা। বুঝতে পারছি? যত সিঙ্গেল বন্ড সবই সিগমা। দেখো তো ভাই এগুলো সিঙ্গেল বন্ড না, তাহলে 4টা সিঙ্গেল 4টা সিগমা। পাই কোনো এখানে নাই, এখানে সবই সিঙ্গেল সবই সিগমা, কোনো পাই নাই। হ্যাঁ ঠিক আছে, এটা তো অবশ্যই বোঝা যায়, এটাতে অবশ্যই বের করা যায়, কিন্তু আমি তোমাকে একটু চাচ্ছিলাম এটা ফিল করানোর জন্য। ঠিক আছে, এই ফিল করানোর জন্য এত কথাবার্তা আমি বলছিলাম। একবার ফিল করলে সেই জিনিস তুমি কখনোই ভুল করবে না। ঠিক আছে, আমি ফিল করাতেই তোমাকে চাচ্ছি, ফিল করানোর জন্যই এই ক্লাসটা তোমাদেরকে ওপেন করে দেওয়া। ঠিক আছে, এইবার আসো তো এই যৌগটার দিকে তাকাইতো ভাই, এই যৌগটার দিকে তাকাইতো। এটা ইথিন, 2টা কার্বন পাশাপাশি আছে লিখলাম। এই যে একটা হাইড্রোজেন, ওই যে উপরে একটা হাইড্রোজেন দিলাম, এই উপরে একটা হাইড্রোজেন, পাশে আরেকটা হাইড্রোজেন দিলাম। এবার খেয়াল করো এই যৌগটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাবল বন্ড আছে। তার মানে এখানে একটা বন্ড শুরুতে ছিল, তারপরে আরও একটা বন্ড এসে বসে গেছে। তো যেহেতু আমি ধরে নিলাম নিচের বন্ডটা শুরুতে ছিল, তাহলে শুরুতে যে বন্ডটা ছিল সেই বন্ডটা কী ভাই? সিগমা। তাহলে পরের বন্ডটা যেটা, পরের যে বন্ধনটা, সেই বন্ধনটা কী হবে ভাই? পাই। তাহলে এইবার খুঁজো তো এই যৌগটার মধ্যে আর কোনো পাই বন্ড আছে? দেখো এই বন্ডটা শুরুর বন্ধন, এই বন্ধনটাও শুরুর বন্ধন, এই বন্ধনটা শুরুর, এই বন্ধনটা শুরুর, অর্থাৎ এগুলো সিঙ্গেল বন্ড না। তো আমরা তো জানি সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে সিগমা বন্ড। তাহলে এই যে সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে আমার সিগমা। তাহলে 1 2 3 4, এই যে এই একটা, তাহলে টোটাল সিগমা কয়টা দাঁড়ালো? টোটাল সিগমা বন্ড দাঁড়ালো হচ্ছে আমার 4টা, সরি 1 2 3 4 5টা। আর পাই বন্ড কয়টা হলো ভাইয়া? পাই বন্ড হলো এখানে একটা। বুঝতে পারছি? তাহলে এই যৌগটার ক্ষেত্রে, ইথিনের ক্ষেত্রে সিগমা বন্ড 5টা আর পাই বন্ড হচ্ছে আমার একটা। সবাই বুঝছি? এইবার চলো তো আমি ওই যৌগটার ক্ষেত্রে খেয়াল করি, তো ইথাইন, দাও ইথাইন যৌগটাকে যদি আমি একটু স্ট্রাকচার করে লিখি, এই যে সবাই আমাকে বলো তো এই বন্ধনটা শুরুর বন্ধন না, তার মানে এটা সিগমা। এই বন্ধনটা শুরুর বন্ধন না, তার মানে এটা সিগমা। এখন খেয়াল করে এখানে 3টা বন্ধন আছে ভাই, শুরুতে কোন একটা বন্ধন এখানে তৈরি হয়েছিল না? ধরো শুরুর বন্ধনটা হচ্ছে আমার এই মাঝখানের এটা, তাহলে এটা হচ্ছে আমার সিগমা। তাহলে পরবর্তীতে এই যে 2 রোহিঙ্গা এসে বসছে না, তাহলে পরবর্তীতে যে 2 রোহিঙ্গা বসছে এই 2 রোহিঙ্গাকে বলা হবে পাই বন্ড। বুঝতে পারছি? কারণ শুরুতে সিঙ্গেল বন্ড তৈরি হবে, মানে সিগমা তৈরি হবে, তার পরবর্তীতে তোমার পাই এসে বসতে পারে। তাহলে এখানে পাই এসে বসছে কয়টা? 2টা। আর আমি বলেছিলাম সিঙ্গেল বা সবসময় সিগমা বন্ড সবসময় কয়টা তৈরি হয়? একটা তৈরি হয়। তাহলে এখানে বন্ধন 3টা থাকলেও এর মধ্যে সিগমা আছে একটা, তাহলে বাদ বাকি 2টা কী হবে ভাইয়া? পাই। সোজা কথা। তাহলে এবার বলো সিগমা কয়টা হলো? 1 2 আর এখানে একটা, তাহলে কয়টা হলো? 3টা। তাহলে সিগমা বন্ড, এই যে সিগমা বন্ড আমি পাইলাম হচ্ছে 3টা, 1টা 2টা আর 3টা। আর পাই বন্ড কয়টা পাইলাম ভাইয়া? পাই বন্ড পাইলাম হচ্ছে 2টা। বলো তো আমি যে 4টা যৌগ নিয়েছিলাম এই যৌগগুলো নিয়ে সিগমা আর পাই তোমাকে বের করে দেখাইলাম, তোমরা পারবা না? অবশ্যই পারার কথা। এবার আসো তো আমি আরও কিছু যৌগ তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, আরও কিছু যৌগ নিয়ে সেগুলো আমরা সিগমা বন্ড এবং পাই বন্ড বের করব।
দেখো এই যৌগগুলোর আমরা যদি সিগমা এবং পাই বন্ড বের করতে চাই তাহলে কি আপনি বের করা যায় দেখি তো। আচ্ছা প্রথম যৌগটা আমি একটু ভেঙে লিখলাম, ঠিক আছে? ভেঙে লিখলে তুমি বুঝবা ভালো, এই কারণে ভেঙে লিখতেছি আমি। এটা তো সবাই জানে অ্যালডিহাইড। আবার আচ্ছা এই যৌগটাকে বের করি, তারপর ওইটাতে আমি পড়ে যাচ্ছি। এখন দেখো তো ভাই এখানে সিঙ্গেল বন্ডগুলো গুণিত কয়টা আছে? 1 2 3 4 5 6 7, এই যে 8। তাহলে 8টা সিঙ্গেল বন্ড আছে। ডাবল বন্ড কয়টা আছে? 2টা। তো আমরা যে ডাবল বন্ড দুইটার একটা তো হচ্ছে ভাই এখানে যে দুইটা বন্ধন আছে, দুইটা বন্ধনে একটা তো সিগমা। তাহলে আগে ছিল 8 আর এখানে 9, আর এখানে দুইটার একটা হচ্ছে সিগমা, তাহলে কত হলো? 10। তাহলে আমি বলতে পারি সিগমা বন্ড এই যোগের হচ্ছে কয়টা? 10টা। তাহলে এখন তোমাকে যদি বলি পাই বন্ড কয়টা, বা এই যে এখানে একটা পাই আছে আর এখানে একটা পাই আছে, তাহলে পাই কয়টা? 2টা। বুঝতে পারছি? এইভাবে তুমি অতি সহজে তুমি সিগমা বন্ড এবং পাই বন্ড গুণে গুণে বের করতে পারবা। দেখো পরের যোগটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে পরের যোগটার ক্ষেত্রে দেখো তুমি স্ট্রাকচারটা যদি লিখি আমি, স্ট্রাকচারটা হচ্ছে এই যে এমন, সবাই আমরা জানি। এখন দেখি তো আমরা এখানে সিগমা কয়টা আছে ভাই? এখানে একটা সিগমা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা হলো? 1 2 3 4। এবং খেয়াল করো এখানে দেখো 3টা বন্ধন আছে, 3টার মধ্যে একটা সিগমা, তাহলে 1 2 3 4 ও 1 5। তাহলে সিগমা বন্ড কয়টা হলো ভাইয়া? সিগমা বন্ড 5টা হলো। তাহলে সিগমা বন্ড কয়টা? 5টা। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি পাই বন্ড কয়টা আছে, ভাই পাই বন্ড তো 2টা আছে, কারণ সিগমা একটা যদি বাদ দিয়ে দাও তাহলে এখানে পাই কয়টা থাকে? 2টা। একই রকমভাবে আমি ওই যোগটারও আমরা সিগমা বন্ড পাই বন্ড বের করতে পারি। দেখো তো কয়টা কার্বন আছে? 3টা। এই যে 3টা কার্বন লিখলাম আমি, ফার্স্ট কার্বনে ডাবল বন্ড ট্রিপল বন্ড দিয়ে দিলাম, না হলে মিলবে না কিন্তু। দেখো এখানে হাইড্রোজেনের 4টা, তাহলে ফার্স্ট কার্বনে এখনও যোজনী 1 বাকি আছে, তাই হাইড্রোজেন একটা দিলাম। দেখো এই কার্বনের যোজনী অলরেডি পূর্ণ হয়ে গেছে, লাস্ট কার্বনের যোজনী পূর্ণ হওয়া বাকি আছে, তাই লাস্ট কার্বনে আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। দেখো তো এবার হাইড্রোজেন আমার 4টাই হয়েছে কিনা এবং কার্বন 3টা আছে কিনা, আছে তো। তাহলে এইবার দেখি তো এই যোগে কয়টা সিগমা আছে ভাই? এই যে সিঙ্গেল বন্ড কোনো, এখানে একটা সিগমা আছে, এখানে 3টা বন্ধন থাকলেও একটাই সিগমা আছে। আমি বলছি সিগমা কখনো একটার বেশি হতে পারে না। তাহলে এইটাও, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, তাহলে কয়টা হলো? 1 2, এখানে 3, 1 3, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে সিগমা কয়টা হলো ভাইয়া? সিগমা বন্ড হলো হচ্ছে 6টা। আবার গুনি 1 2 3 4 5 6। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি পাই বন্ড কয়টা হলো? পাই বন্ড, তাহলে দেখো পাই বন্ড এখানে কিন্তু 2টা। পাই বন্ড কয়টা? 2টা। বুঝতে পারছি? এখন আমার বিশ্বাস যে তোমরা এই ধরনের যোগ কখনোই ভুল করবা না। চলো তো আমরা আরও একটা যোগ নিই। ধরো তোমাকে বললাম এই যোগটা, বলো তো তোমার সবাই এই যোগটা নাম জানো কি না? আমার বিশ্বাস তোমরা এই যোগের নাম জানো। নামটা কি? ন্যাপথলিন। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই এই ন্যাপথলিনের হচ্ছে কয়টা সিগমা আছে, কয়টা পাই আছে, বলতে পারবা? হ্যাঁ তুমি বলতে পারবা, একটু চালাকি করা লাগবে। আমরা জানি এখানে কার্বন আছে, তাই না? এর শীর্ষবিন্দুগুলোতে কি আছে? কার্বন। তুমি একটু কার্বন বসাইয়া হাইড্রোজেন বসিয়ে হিসাব করবা, তাহলে তোমার জন্য সিগমা আর পাই খুঁজে পাইতে খুব সুবিধা হবে। এই যে আমি এগুলোতে সি বসাই দিলাম, এই যে সি বসাইয়ে দিলাম, ঠিক আছে? এইবার ভাই আমার দেখবো কার্বনের যোজনী ঠিক আছে কিনা। দেখো তো এই কার্বনের যোজনী ঠিক না, এখানে একটা হাইড্রোজেন বসাইতে হবে। এই কার্বনের যোজনী ঠিক নাই, এখানে একটা হাইড্রোজেন বসাইতে হবে। এই কার্বনের একটা যোজনী ঠিক নাই, হাইড্রোজেন বসাইতে হবে। এই কার্বনের যোজনী ঠিক নাই, হাইড্রোজেন একটা বসাইতে হবে। দেখো এই কার্বনের যোজনী ঠিক আছে, এই কার্বনের যোজনীও ঠিক আছে। সিমিলার এইখানে যোজনী ঠিক নাই, এখানে যোজনী ঠিক নাই, এখানে যোজনী ঠিক নাই, ঠিক আছে? আবার এইখানেও যোজনী ঠিক নাই। তাহলে দেখো আমরা এই যোগটার টোটাল সবগুলো যতগুলো কার্বন আছে সবগুলো কার্বনের যোজনী ঠিক করা শেষ। এখন তুমি হিসাব করে দেখবা কতগুলো সিগমা আছে। তো এখন তো কাইসা চাওয়ালও পারবে সিগমা বন্ড কয়টা আছে গুনি। এই যে 1 2 3 4 5 6 7 8। আমি প্রথমে বাইরের এই হাইড্রোজেনের সাথে যে বন্ধনগুলো আছে সিঙ্গেল সেগুলো গুনলাম, তাহলে কয়টা হলো? 8টা। এই যে 1 2 3 4 5 6 7 8টা। এবার এখান থেকে গোনা শুরু করতো, এই কার মধ্যে গোনা শুরু করো। 2টা আছে, 2টার মধ্যে একটা তো সিগমা নাকি? বলছি না 3টা থাকলেও একটা সিগমা আছে। সিগমা কখনো একটার বেশি হয় না, তাহলে এখানে একটা আছে। তাহলে আগে হয়েছিল 8টা, এই যে 9 10 11 12 13, এই যে একটা 14। তারপর এদিকে যাও, এই যে 15 16 17, এই যে 18 আর এই যে 19। বলো তাহলে সিগমা কয়টা পাইলাম ভাইয়া? 19টা পাইলাম সিগমা বন্ড। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই পাই বন্ড কয়টা আছে, সহজেই পারবা। দেখো তো ডাবল বন্ড কয়টা আছে? 1 2 3 4 5। ডাবল বন্ড যতগুলো পাইও ততগুলো, তাহলে 5টা আছে পাই বন্ড। বুঝতে পারছি কিনা বলো? এরকমভাবে তোমাকে যদি জিজ্ঞেস করতাম ভাই যে তুমি এটা বলো তো, পারতে না। আমি যদি তোমাকে বলতাম যে টোলোইন যেটা, এই টোলোইনেরটা বলো তো, তাহলে তুমি পারতে কিনা বলো? অবশ্যই পারতে।
এখানে তো কার্বন আছে, এখানে কার্বন বসিয়ে দিলাম। এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, ঠিক আছে। এখন তোমাদের জিজ্ঞেস করি, দেখো এখানে যোজনী ঠিক আছে নাই, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। বলো এই যে টোলোইনটা পাইলাম, এই টোলোইনের তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই টোলোইনের তুমি হচ্ছে সিগমা এবং পাই বের করো, আমার মনে হয় তুমি টোলোইনের সিগমা পাই পারবে। এখন দেখো তো গুণ তো, সিঙ্গেলগুলো গুনি আগে, 1 2 3 4 5, ডাবল ওয়ান থাকলে একটা সিগমা আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বলো তো কয়টা হলো সিগমা? এই যে সিগমা বন্ড হইলো, সিগমা বন্ড হইলো 15টা, বুঝছে কি না? সিগমা বন্ড কয়টা হলো? 15টা। এবার পাই গুনো, এই যে ডাবল কয়টা আছে? 1 2 3, তাহলে পাই আছে 3টা। যতগুলো ডাবল বন্ড ততগুলো পাই। এই যে বলো, অনেক সোজা না? হ্যাঁ অনেক সোজা। তার মানে তোমরা সিগমা পাই আর কখনোই ভুল করবে না, শিওর, অবশ্যই ভুল করবে না, বুঝে গেছো না? তো ভাইয়া আমরা এই যে আজকে ক্লাসে সংকরণটা পড়তে যাচ্ছিলাম, সংকরণটা এখন পড়াইতে গেলে অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম তোমাদের আজকে ক্লাসে সংকরণটা শুরু করতে যাচ্ছিলাম, শুরু করতে চেয়েছিলাম, বাট সংকরণটা আজকে শুরু করা যাচ্ছে না। আমি ঠিক এর পরের ক্লাসে সংকরণ আলোচনা করব, যেহেতু সিগমা বন্ড পাই বন্ড আলোচনা করতে আমাদের এই ক্লাসটা 30 মিনিট পার হয়ে যাচ্ছে। সো তোমরা আবার বেশি বড় ক্লাস হলে দেখতে চাও না, তোমাদের বিরক্ত লাগে, এই জন্য ক্লাসটা ছোটো রাখলাম। নেক্সট ক্লাসে আমি সংকরণ আলোচনা করব, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।